একটা দল ঘরের মাঠে কিভাবে বাজেভাবে হারতে পারে। ধরেন আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের যে দুটো ম্যাচ হলো গতকালের প্রথম ম্যাচটা হলো যে প্রথম ম্যাচটা আমরা জেতার মতো ম্যাচ ছিল, হারতে পারি, হারলাম। তার থেকে খুব বাজেভাবে একটা ম্যাচ হারলাম আজকে। এবং বাংলাদেশের যে সমস্যাটা সবচেয়ে বেশি সেটা হলো যে ব্যাটসম্যানদের সমস্যা। টপ অর্ডার বলেন, মিডল অর্ডার বলেন, এই যে নামধারী যে 5 জন বা 6 জন ব্যাটসম্যান, এদের দায়িত্ব কি? তারা আসলে ব্যাটিং এর জন্য মানে ব্যাটসম্যান হিসেবে কি তারা ব্যাট করে নাকি ক্রিকেট খেলে, সেটা একটা জানার ইচ্ছা তাদের কাছে, যারা সিলেক্টর তাদের কাছে বা যারা টিম ম্যানেজমেন্ট আছে তাদের কাছে। তাদেরকে কেন নিয়ে আসা হয় বা তাদেরকে একটা যে কোনো দলের মানে যে কোনো দলের ন্যাশনাল টিমে ঢোকার যে প্রসেসটা কি, যে কি কোন সোর্সে বা কিভাবে বা একটা কোয়ালিফায়ার একটা ব্যাপার আছে, তারা কোন কোয়ালিফায়ার গুণে বাংলাদেশের মতো একটা বাংলাদেশের মতো একটা দেশ যেখানে ক্রিকেট পাগল একটা মানুষ 20 কোটি মানুষ, সেখানে তারা কিভাবে দলে ঢোকে সেটা নিয়ে একটা প্রশ্ন থাকতে পারে। নিজের যে ব্যাপারটা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের প্রথম উইকেটটা পড়ে গেল কত 1 রানে, তারপরে 106 রানে দ্বিতীয় উইকেট পড়ছে। তার মানে 105 রান পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের যেভাবে ছিল দুইজন ব্যাটসম্যান, তারা কিন্তু দুর্দান্ত খেলা করতেছিল। দুজন 50 রান করছে সেই ম্যাচটাতে। তার মানে তখন যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে মনে হচ্ছিল যে আজকে একটা বড় স্কোর হবে, 100 আমরা 200-র কাছাকাছি রান হয়ে যেতে পারে, এমন একটা স্কোর হতে পারে। গত ম্যাচটাতে 165 হয়েছিল, আজকে সেটা ক্রস করে যাবে এমনটা ভাবতেছিলাম। কিন্তু তারপরেও সেই ম্যাচটা কি হলো, তারপরে যে বলাররা মুস্তাফিজ বলেন, রিশাদ বলেন, নাসুম আহমেদ বলেন, এই তিনজন, তাসকিনের কথা নাই বলি, সেটা হচ্ছে যে মুস্তাফিজ, নাসুম এবং রিশাদ, তারা যে ম্যাচটাকে কাছে নিয়ে আসে দিল 149, মানে 150 রানের টার্গেট। ভাই ঘরের মাটিতে এইটা হলো মিরপুরের পিচ নয়, এটা চিটাগং এর পিচ। চিটাগং এর পিচে 150 রানের টপকে আপনারা রান করতে পারবে না, জিততে পারবেন না, তাহলে আপনাদের খেলার কি দরকার? মানে স্টুপিড মার্কে একটা ব্যাট করছে বাংলাদেশ, এর কোনো সংজ্ঞা নেই। কিসের সংজ্ঞা, কিসের কি? একটা সময় বাংলাদেশের রান ছিল 12 ওভার শেষে 85, 2 উইকেটে। তারপরে ওই সময় কিন্তু ব্যাটসম্যান ছিল তৌহিদ হৃদয় এবং তানজিদ তামিম। তারপরে 14 ওভার শেষে বাংলাদেশের রান কত? 14 ওভার শেষে রান হচ্ছে 88। তার মানে 2 ওভারে 3টা রান হয়েছে মাত্র। তখন একটা সময় 48 বলে 65 রানে বাংলাদেশের টার্গেট ছিল। তখন দুজন ব্যাটসম্যান কি, তাহিদ হৃদয় এবং তানজিদ তামিম। তারপরে যখন আপনার 14 ওভার শেষে বাংলাদেশের টার্গেট দরকার ছিল 36 বলে 62 রান, তখন ব্যাটসম্যানকে তানজিদ তামিম এবং জাকির আলী অনেক। তানজিদ তামিম তখন 45 রান, জাকির আলী অনেক 7 বলে তখন 2 রান। ভাই আমি 12 ওভারের কথা নাই বাদ দিলাম, 14 ওভারে কি 6 ওভারে ঘরের মাটিতে চিটাগং এর মাঠে 36 বলে কি 62 রান করা সম্ভব না? অবশ্যই সম্ভব, কিন্তু সেটা বাংলাদেশের ক্রিকেটাররা, বাংলাদেশের ব্যাটসম্যানরা পারেনি। এখন একটা বিষয় হলো যে ধরেন হলো তানজিদ তামিমের, আমার কাছে মনে হয় যে সে ভালো ইনিংস খেলেছে কিন্তু দায়িত্বশীল না। কারণ আপনার যখন আপনার একটা ব্যাটসম্যান, যখন আপনার 32 বলে 62 রান দরকার, এই বা 36 বলে 62 রান দরকার, ওই সময় আপনি এইভাবে মেরে ম্যাচটা সিরিজ দিয়ে চলে আসতে পারেন না। তো আপনি তো আপনার ব্যক্তিগত মানে মেহেদী হাসান মিরাজের মতো কাজ করলেন, যে নিজের ক্যারিয়ারটাকে বাঁচলেন, নিজে একটা ইনিংস খেললেন। যদি আপনি ম্যাচ না বের করতে পারেন তাহলে আপনি কিসের খেলোয়াড়? তারপর লিটন দাসের কথা আছে। লিটন দাস মানে লিটন দাস একবার বাঁচলো, তারপরে একবার লাইভ পারলো, লাইভ পাওয়ার পরে 17 বলে 23 রান করলো। গত ম্যাচে হারার পরে লিটন দাস শামীম পাটোয়ারিকে একটা দোষ দিয়েছিল, সে দায়িত্বশীল না। আমার প্রশ্ন হচ্ছে, লিটন দাস আপনার কতটুকু দায়িত্ব এই ম্যাচটাতে ছিল? আপনি কি আপনার দায়িত্ব পালন করছেন? তারপর তৌহিদ হৃদয়ের কথা বলি। তৌহিদ হৃদয় যখন ব্যাট করতেছিল, বাংলাদেশের যে আধার আলী খান বলতেছে সে অ্যাগ্রেসিভ প্লেয়ার, কারণ কি সে একটা সাইড মারছিল। তারপরে বলে অ্যাগ্রেসিভ প্লেয়ার, সে 14 বলে 12 রান করছে। বাহ, এটা কোনো কথা হলো? তারপরে জাকির আলী অনেককে নিয়ে আসা হলো। গত ম্যাচের নুরুল হাসান সোহান ভালো রান করতে পারেনি, ভালো নুরুল হাসান সোহানের পরিবর্তে আপনার জাকির আলী অনেককে নিয়ে আসলেন। ম্যাচে একটা কথা বলেছিলাম যে আমরা এমন একটা প্লেয়ারকে আগে সিরিজে অধিনায়ক করি, পরে সিরিজে দলে চান্স পায় না। ঠিক আছে, নুরুল হাসান সোহানকে তাহলে বাদ দিলেন। এই ম্যানেজমেন্ট বা এই যে গুরুবিদ্যা বা পিছনের কারিগর যে কি আসলে বোঝা খুব কঠিন। টিম সিলেক্টর, ম্যানেজমেন্টের কেউ, নাকি কোচ সালাউদ্দিন? কোচ সালাউদ্দিন নিজের যত ঘরোয়া ক্রিকেটের যত মানে গুণাগুণ ছিল, তার সুনাম ছিল, আমার মনে হয় যে উনি বাংলাদেশ ক্রিকেট বা বাংলাদেশের ফুটবল একটা সিন্ডিকেটে চলে। আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে, সালাউদ্দিন সিন্ডিকেটের ফাঁদে পড়েছে, অথবা সালাউদ্দিন নিজেই সিন্ডিকেট চালায়। জাকির আলী অনেক 18 বলে 17 রান করলেন।
যেভাবে আউট হলো অফ স্টাম্পের বাইরে, আমার মনে হয় একটা বল আজকে উনি লেগ সাইডে মারতে, অফ সাইডে মারতে পারছে, তা ভাগ্য গুণে। তারপরে কি হলো, শামীম পাটোয়ারির কথা বললো, যে শামীম পাটোয়ারি আজকে যেভাবে বোল্ড হলো, জেসন হোল্ডারে বলা কঠিন, যদিও শামীম পাটোয়ারির যে সর্বশেষ 8টা ইনিংসে, সর্বশেষ 8টা ইনিংসে 4টা শূন্য মারেছে। তারপরে তানজিম হাসান সাকিবের কথা বলেন আপনি, তাহলে আপনার একজন ঘরের মাঠে 150 রান করতে পারবেন না, এটা কোনো কথা হতে পারে না। কোনো পার্টনারশিপ নেই, কিচ্ছু নেই, বাংলাদেশের কোনো পার্টনারশিপই নেই। একটা লিটন দাস এবং তানজিদ তামিম 22 বলে 35 রান, আর কোনো পার্টনারশিপ নেই। আর পার্টনারশিপ যদি না থাকেন তাহলে একটা ম্যাচটা গড়াবে কি করে? মানে সিম্পল একটা ব্যাপার, যে তারা শাই হোপ আর অ্যাথেন্স যে একটা পার্টনারশিপ করলো 59 বলে 105, সত্যি কথা মনে হচ্ছিল যে বাংলাদেশের আজকে ওরা একটা বড় স্কোর করবে, সেই জায়গা থেকে বাংলাদেশের বলাররাই খেলা করে, আসলে ব্যাটসম্যান কেউ নেই। বলাররা যে কামব্যাকটা করলে, বোঝেন 101 রান থেকে 149 রানের মধ্যে 8টা উইকেট ফেলাই দেওয়া, বলাররা যেভাবে কামব্যাক করলো, নাসুম আহমেদ, তারপরে রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান লাস্টের তার স্পেলে 3টা উইকেট পেলো। তো এই যে সব মিলে আমরা বাংলাদেশের যা করলো, সেটা হলো যে আমার মনে হয় যে জঘন্য ব্যাটিং। আমরা আসলে বলতে বলতে ক্লান্ত, আমাদের সাংবাদিকরা ক্লান্ত, তারপরে কিছু তেল মারা সাংবাদিক থাকবে, তার ব্যাপারটা আলাদা। আর এই যে সিন্ডিকেটের কথা বলা হচ্ছে, সালাউদ্দিন, আমার মনে হয় কোচ সালাউদ্দিনের শেষ সময়টা হয়তো চলে আসছে। আমার মনে হয় যে দুটো বিষয় মনে হতে পারে, যে কোচ সালাউদ্দিন সিন্ডিকেটের ফাঁদে পড়েছে, অথবা সিন্ডিকেট চালাই কোচ সালাউদ্দিন। এই যে প্লেয়ারকে আপনি যাদেরকে নিয়ে আসলেন, এই সিরিজ শুরু হওয়ার আগে আমি বলছিলাম যে অন্তত ইয়াস আলী রাব্বিকে আপনি ট্রাই করতে পারেন, জিসান আলমকে নিয়ে ট্রাই করতে পারেন, আকবর আলীকে ট্রাই করতে পারেন।